আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা, সপ্তাহ 24। গর্ভাবস্থার 24তম সপ্তাহে ভ্রূণের শরীরে জমা হতে থাকা চর্বি এবং প্রায় সম্পূর্ণভাবে গঠিত হয়ে যাওয়া পেশি, অঙ্গ প্রত্যঙ্গ এবং হাড়ের ওজনের কারণে ভ্রূণের ওজন বেশ দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 24তম সপ্তাহ থেকে গর্ভের ভ্রূণটিকে ভায়াবল হিসেবে বিবেচনা করা হয়। এই শব্দটির মানে হলো এই সপ্তাহে যদি কোনো কারণে মায়ের প্রিম্যাচিওর লেবারে ভ্রূণটি জন্ম নেয়, তবে উন্নত চিকিৎসা এবং যত্নের মাধ্যমে ভ্রূণটিকে বাঁচানো সম্ভব। যদিও এই সময়ের প্রসবে ভ্রূণের ও অনেক সময় মায়ের স্বাস্থ্যের যথেষ্ট ঝুঁকি থাকে। গর্ভাবস্থার 24তম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমাস্টারের 11তম সপ্তাহ হিসেবে ধরা হয়। এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার 6ষ্ঠ মাসে। ভ্রূণের ত্বকের নিচে এই সময় সাধারণ ফ্যাটের সাথে সাথে আরো ব্রাউন ফ্যাট বা ব্রাউন এডিপোজ টিস্যু জমা হতে থাকে। এই ব্রাউন ফ্যাটই মূলত জন্মের পর শিশুটিকে উষ্ণ রাখে। যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন শরীরের এই ফ্যাট সক্রিয় হয়ে ওঠে এবং তাপ উৎপন্ন করতে শুরু করে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গর্ভের ভ্রূণটির জেগে থাকা ও ঘুমানোর একটি রুটিন এই সময় তৈরি হতে থাকবে, তবে সেটি আপনার পছন্দ অনুযায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি হয়তো যখন ঘুমোতে যাবেন সে তখন সবচাইতে বেশি সক্রিয় থাকবে, আর আপনি যখন হাঁটাচলা করছেন তখন সে হয়তো ঘুমিয়ে থাকবে। এর অবশ্য একটি কারণ হতে পারে, যখন আপনি হাঁটাচলা করছেন তখন সে দুলুনিতে গর্ভের শিশু ঘুমিয়ে পড়েছে। ভ্রূণের মস্তিষ্ক ও তার মুখমণ্ডলের বিভিন্ন পেশির সূক্ষ্মতম বিকাশগুলো এই সময় পরিপূর্ণ হতে থাকে। ভ্রূণটি এই সময় বিভিন্ন মুখভঙ্গি করে এসব পেশির ব্যায়াম করতে থাকে। ভ্রূণের আকার 24তম সপ্তাহে একটি বড় সাইজের ভুট্টার সাথে তুলনা করা যায়। এই সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় 11.81 ইঞ্চি বা 30 সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক 1.32 পাউন্ড বা 600 গ্রামের মতো। 24তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে, যেমন 24তম সপ্তাহে এসে ভ্রূণের অন্তঃকর্ণ বা ইনার এয়ার গঠিত হয়ে যায়, যা আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এর অর্থ হলো এই সপ্তাহ থেকে ভ্রূণটি বুঝতে শুরু করে সে মায়ের গর্ভে কি অবস্থানে আছে। এই সময় ভ্রূণের শ্রবণ শক্তিও বেশ বিকশিত থাকে। গবেষণায় দেখা গেছে মা যদি গর্ভাবস্থায় কোনো গান বা সুর নিয়মিত শোনেন, তবে জন্মের পর শিশুটি সেই গান বা সুরে প্রতিক্রিয়া দেখায়। ভ্রূণের চোখের পাপড়ি, ভ্রু এবং মাথার চুল এই সময় গজিয়ে গেলেও এগুলো তাদের নিজস্ব বর্ণ এখনো ধারণ করবে না। তার শরীরের চুলগুলো এই সময় সাদা বর্ণের থাকে, কারণ তাতে কোনো পিগমেন্ট থাকে না। 24তম সপ্তাহ থেকে ভ্রূণের ফুসফুসের বিকাশের সাথে সাথে কিছু কোষ গঠিত হতে থাকে, যা তার শরীরে এক ধরনের প্রোটিন উৎপন্ন করে, যাকে সারফ্যাক্ট্যান্ট বলা হয়। এই তরলটি ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলিগুলোকে প্রসারিত হতে সাহায্য করে, যাতে আমরা শ্বাস গ্রহণ করতে পারি। গর্ভাবস্থার 35তম সপ্তাহ পর্যন্ত ভ্রূণটি এই তরল আরো বেশি পরিমাণে উৎপন্ন করতে থাকে। যেসব বাচ্চা প্রিম্যাচিওর অবস্থায় জন্মগ্রহণ করে তাদের দেহে এই কোষগুলো পুরোপুরি বিকশিত না থাকায় পর্যাপ্ত পরিমাণে সারফ্যাক্ট্যান্ট উৎপন্ন করতে পারে না। এতে তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এই কারণেই প্রিম্যাচিওর বাচ্চাদের কৃত্রিমভাবে এই প্রোটিন দেওয়ার প্রয়োজন পড়ে। ভ্রূণের ছোট্ট নাসারন্ধ্র এই সময় খুলতে শুরু করে। নাসারন্ধ্রের মাধ্যমেও এই সময় ভ্রূণটি কিছুটা অ্যামনিওটিক ফ্লুইড গ্রহণ করতে থাকে, যা তার শ্বাস প্রশ্বাসের অনুশীলনে সাহায্য করে। গর্ভের ভ্রূণটির ত্বক এখনো বেশ নাজুক ও পাতলা হওয়ায় ত্বকের নিচের বিভিন্ন অঙ্গ ও হাড়গুলো দৃশ্যমান, তবে এখন তার ত্বক ধীরে ধীরে লালচে বর্ণ ধারণ করছে, কারণ তার চামড়ার ঠিক নিচে শিরা ও ধমনীগুলো গঠিত হচ্ছে। সেই সাথে শরীরে চর্বির স্তর জমা হতে শুরু হওয়ার কারণে ত্বকের আবরণ আরো পুরু ও অস্বচ্ছ হতে থাকবে।
24তম সপ্তাহের দিকে এসে মায়ের জরায়ুর আকার প্রায় একটি ফুটবলের সমান হয়ে যায়। এ সময় থেকে ডাক্তাররা গর্ভে শিশুর বৃদ্ধি ঠিক আছে কিনা তা দেখার জন্য মায়ের পেটের আকার পরিমাপ করে থাকেন। এর জন্য মায়ের পিউবিক বোন থেকে জরায়ুর উপরের অংশ পর্যন্ত উচ্চতা পরিমাপ করা হয়। একে ফান্ডাল হাইট বলা হয়। স্বাভাবিক গর্ভাবস্থায় এই সময় মায়ের ফান্ডাল হাইট হতে পারে 21 থেকে 25 সেন্টিমিটার। গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষের দিকে এসে বেশিরভাগ মায়ের নাভি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। ক্রমবর্ধমান জরায়ু মায়ের পেটে চাপ দেওয়ার কারণে পেটের চামড়া টান টান হয়ে এমনটি ঘটে। মনে রাখবেন, গর্ভকালীন অন্য সব স্বাভাবিক উপসর্গের মতোই এটি কোনো ক্ষতির কারণ নয় এবং সন্তান জন্মদানের কয়েক মাসের মধ্যে তা আবার স্বস্থানে ফিরে যায়। তবে হ্যাঁ, সন্তান জন্মের পর মায়ের নাভি স্থায়ীভাবে কিছুটা প্রশস্ত হয়ে যেতে পারে। এই সময় কারো কারো পায়ের আকার বড় হয়ে যেতে পারে। পায়ে পানি আসা ছাড়াও এই সমস্যার অন্য আরেকটি কারণ হলো গর্ভাবস্থায় মায়ের শরীরে যে রিল্যাক্সিন হরমোনের নিঃসরণ ঘটে তা মায়ের পায়ের লিগামেন্টগুলোকে শিথিল করে দেয়। এতে মায়ের পায়ের হাড় সামান্য প্রসারিত হয়ে যেতে পারে, যার কারণে পায়ের পাতা চওড়া হয়ে যায়। পায়ের আকারের এই পরিবর্তন বেশিরভাগ সময় স্থায়ীভাবে রয়ে যায়। অবসাদ, মানসিক চাপ এবং শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে গর্ভকালীন সময়ে মুড সুইং করাটা খুব স্বাভাবিক। গর্ভকালীন সময়টা মায়েদের জন্য বেশ মানসিক চাপের একটি বিষয়। হুট করে দেখা যাবে আপনি মা হতে যাচ্ছেন, এটি ভেবে আপনার খুব ভালো লাগছে, আবার পরক্ষণেই নিজের মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আপনাকে একটু অবাক করতে পারে। এছাড়া আপনি কি ভালো মা হতে পারবেন কিনা, আপনার শিশু কি সুস্থ এবং স্বাভাবিক হবে কিনা, অথবা শিশু আগমনের কারণে যে বাড়তি খরচ হবে সেটি কি পারিবারিক অর্থনৈতিক অবস্থার সাথে মানাবে কিনা, এই ধরনের যাবতীয় চিন্তায় আপনি হয়তো কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে উঠতে পারেন। নিজেকে বারবার মনে করিয়ে দিন যে এই গর্ভকালীন সময়ে এই ধরনের অনুভূতি হওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। নিজের সঠিক পরিচর্যা এবং সচেতনতা এই সময় আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। এছাড়াও আপনার অনুভূতিগুলো আপনার সঙ্গীর সাথে শেয়ার করার চেষ্টা করুন। তবে যদি মুড সুইং খুব বেশি পরিমাণে হতে থাকে, খুব ঘন ঘন হতে থাকে এবং তা আপনার প্রাত্যহিক জীবনে বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলাপ করুন। এগুলো অন্য আরো জটিলতর মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। গর্ভাবস্থায় হালকা চুলকানি হওয়া নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তার কিছু নেই। এটি খুব স্বাভাবিক। প্রায় 20 ভাগ গর্ভবতী মহিলার চুলকানির সমস্যা থাকে। এই সময় মায়েদের পেট এবং ব্রেস্টের আশেপাশে চুলকানি বেশি হতে পারে, কারণ দুটো স্থানের চামড়াই এ সময় প্রসারিত হয়। শুষ্ক ত্বক ও গর্ভকালীন হরমোনের প্রভাবেও এই সময় চুলকানি দেখা দিতে পারে। চুলকানি হলে যথাসম্ভব কম চুলকানোর চেষ্টা করুন, অন্যথায় ত্বক আরো ফেটে যেতে পারে এবং ত্বকের ইনফেকশন দেখা দিতে পারে। ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, এগুলো সুগন্ধিযুক্ত না হলেই ভালো। একজিমা থাকলে ডাক্তারের পরামর্শকৃত ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। কিন্তু যদি চুলকানি তীব্র হয়ে ওঠে, এটি অবস্ট্রেট্রিক কোলেস্টাসিস নামক একটি সমস্যার লক্ষণ হতে পারে, যা দ্বারা লিভারের একটি অবস্থাকে বোঝানো হয়। এই রোগ 100 জনের মধ্যে 1 জন গর্ভবতী মহিলার হতে পারে এবং এসব ক্ষেত্রে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এই সময় হরমোনাল পরিবর্তনের কারণে মেলানিন প্রোডাকশন বেড়ে যায়। ত্বকে সৃষ্টি হয় নানা ধরনের পিগমেন্টের ডিসঅর্ডার। হঠাৎ করে মুখে, গলায় কালো বা বাদামি ছোপ দেখা যায়। একে অনেকে মাস্ক অফ প্রেগন্যান্সি বলে থাকেন। মাস্ক অফ প্রেগন্যান্সিকে ক্লোয়েজমা বা ব্যালান্সমা বলে। প্রায় 50% গর্ভবতী মায়েরাই এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন। গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেওয়া আমাদের লিঙ্কটি পড়ে নিন। গর্ভাবস্থার 24 থেকে 28 সপ্তাহের মধ্যে মায়ের প্লাসেন্টা খুব বেশি পরিমাণে হরমোন উৎপন্ন করতে থাকে, যার কারণে মায়ের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। ফলে এ সময় গর্ভকালীন ডায়াবেটিস দেখা দিতে পারে। অনেক মহিলারই গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে। যদি এর আগে তারা সুস্থ থাকেন, গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে অনেকের শরীরে ডায়াবেটিস বিকাশ লাভ করতে পারে।
তাই এই সপ্তাহে হয়তো আপনার রক্তে শর্করার পরিমাণ দেখার জন্য রক্ত পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। যদি শর্করার পরিমাণ বেশি পাওয়া যায় তবে আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস আছে কিনা তা নির্ণয় করা হবে। এই বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। চিনি ও শর্করা জাতীয় খাবার কম খেয়ে ডাল, বাদাম, দুধ, ডিম, প্রচুর ফলমূল ও শাকসবজি এবং পর্যাপ্ত পানি খাওয়ার চেষ্টা করা উচিত। ঠিকমতো পুষ্টিকর খাবার না খেলে ভ্রূণের বিকাশ ঠিকমতো না হওয়ার সম্ভাবনা থাকে। আবার অন্যদিকে গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রিম্যাচিউর ডেলিভারি কিংবা অন্যান্য প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা বাড়ে। আগে টিটি টিকা দেওয়া আছে কিনা তার উপর ভিত্তি করে গর্ভাবস্থায় 2 বা 3 ডোজ টিকা দেওয়ার প্রয়োজন পড়তে পারে। গর্ভাবস্থায় টিটেনাস বা টিটি টিকা কখন ও কতবার দিতে হবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। তাই এই বিষয়ে অন্য কারো কাছ থেকে পরামর্শ না নিয়ে সরাসরি আপনার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করুন। নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন এবং গর্ভাবস্থায় কিভাবে শরীরকে শিথিল বা রিল্যাক্স করা যায় তা শিখে নিন। এর ফলে যখন আপনার প্রসব বেদনা উঠবে তখন আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো আপনার দুশ্চিন্তা দূর করতে, জরায়ুকে আরো ভালো কাজ করাতে এবং আপনাকে শক্তি সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে।